আমার বয়স হচ্ছে, এখন আমার একটু বিশ্রাম দরকার। তোমার ছেলেকে বলো যেন কোনো একটা ভালো কাজকর্ম খুঁজে নেয়। সারা জীবন আমি পরিশ্রম করেছি, ওরও তো কিছু দায়িত্ব আছে। তো সে কথা তুমি আমাকে বলছো কেন? তোমার ছেলেকে তুমিই বোঝাও। আমি তো এই নিয়ে বহুবার বলেছি। আমি তো তোমাদের কতবার বললাম আমাকে 2 লক্ষ টাকা দাও, আমি ব্যবসা শুরু করব। টাকা কি গাছে ধরে নাকি যে অমনি টাকার কথা বললে আমি হাজির করে দেব? নিজে তো সারাদিন নদীতে নদীতে ঘুরে ঘুরে মাছ ধরে বেরিয়েছো, এখন আমি কিছু একটা করতে চাইছি, সেক্ষেত্রে আমাকে সহযোগিতা করছো না। যদি এত ইচ্ছে থাকে ব্যবসা করবার, তাহলে নিজে টাকা কামাই করে তারপর সে টাকা দিয়ে ব্যবসা কর যা। আমার বন্ধু ভানুর বাবা ওকে 4 লক্ষ টাকা দিয়েছে ব্যবসা করবার জন্য। সে তুলনায় তুমি কি এমন করেছো আমার জন্য? বাবা হবার কোনো যোগ্যতা তোমার মধ্যে নেই। গিন্নি শুনছ, এই যে দেখো কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছি। বর্ষাকালে এই এক মজা, নদীতে এত ভালো ভালো মাছ পাওয়া যায়। আজকে বাজারে যেতেই এই মাছটা চোখে পড়লো, নিয়ে চলে এলাম। এত বড় মাছ, এর তো অনেক দাম হবে। শুধু শুধু কি দরকার ছিল বলো তো এত টাকা খরচ করে এত বড় মাছ আনার? বড় মনের মানুষেরা সব সময় বড় বড় জিনিস কেনে। তাছাড়া মাত্র 1300 টাকা নিয়েছে, সে আর তেমন কি, আমার জন্য তো 1300 টাকা হাতের ময়লা। হ্যাঁ তা তো বটে। পাপের কাজ করে যে টাকার পাহাড় বানিয়েছো, এখন আর 1000-2000 টাকা তোমার কাছে কি এমন? তুমি আবার ঘুরে ফিরে সেই একই কথা বলছো। আজকে এই পাপের কাজ করছি বলেই আমরা দুবেলা ভালো খাবার খেতে পারছি, আরামে দিন কাটাতে পারছি। তুমি পাপ কাজ করতে পারবে, কিন্তু আমি সেই নিয়ে কোনো কথা বলতে পারবো না? ই আবার কোথাকার নিয়ম? কিন্তু পাপের কাজ করে যে সুখ লাভ হয়, সেই সুখ বেশি দিন স্থায়ী থাকে না। যেদিন তুমি এই কথাটা বুঝতে পারবে, সেদিন আমায় স্মরণ করবে। অনেক খুশি হয়ে আমি মাছটা নিয়ে বাড়ি ফিরেছিলাম। ভেবেছিলাম রান্না বান্না করে দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব, কিন্তু এ বাড়িতে থাকা এখন অসম্ভব হয়ে গেছে। প্রণাম বাবু, আমাকে চিনতে পেরেছেন? কে তুমি? ঠিক চিনতে পারছি না, কিন্তু মনে হচ্ছে তোমায় কোথায় যেন দেখেছি। আমি পীতাম্বর মশাইয়ের ছেলে আনন্দ। চিনতে পেরেছেন তো? জেলে পীতাম্বর। এই জন্যই মনে হচ্ছিল তোমায় কোথায় যেন দেখেছি। তখন তুমি অনেক ছোট ছিলে, কত বড় হয়ে গেছো। সবই আপনাদের আশীর্বাদ। বাবার তো বয়স হয়ে গেছে, তাই এখন থেকে বাবার পরিবর্তে আমি জেলে হিসেবে কাজ করব। খুব সুন্দর চিন্তা করেছো তুমি। বলো, আজকে হঠাৎ আমার বাড়িতে কি ভেবে আসা হলো? আগে আপনি তো জানেন, নদীতে যে মাঝিরা থাকে তাদের নৌকা ব্যবহার করলে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে নেয়। তাই আমি ভাবছিলাম মাছ ধরবার জন্য আমি নিজেই একটা নৌকা কিনে ফেলবো, আর কিছু টাকা বেতনে একজন মাঝি রেখে দেব। তোমার বুদ্ধি আছে বটে, তুমি একদম সঠিক পরিকল্পনা করেছো। এতে করে তোমার অনেক টাকা বেঁচে যাবে। নৌকা কিনবার জন্য আমার কিছু টাকার প্রয়োজন। যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, তাহলে আমি আগামী 5 মাসের মধ্যে সেসব টাকা আবার ফেরত দিয়ে দিতাম। কোনো সমস্যা নেই, তুমি কালকে এসে আমার থেকে টাকা নিয়ে যেও। আর যখনই কোনো সাহায্যের দরকার হবে, সব সময় আমাকে স্মরণ করো। দেখেছো, আমার ছেলেটাকে তুমি কত বকাঝকা করতে, অথচ এখন সেই সংসারের হাল ধরেছে। বুদ্ধিমান ছেলের মতো সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছে। বাবাদের বকুনিতে ভালোবাসা লুকিয়ে থাকে, এ কথা তোমার জানা নেই বুঝি? কিন্তু সত্যি বলতে আমি কখনো কল্পনা করিনি আমার ছেলে এতটা বদলে যাবে। শোনো না, আজ বহু বছর ধরে আমার মনে একটা অপূর্ণ ইচ্ছে জমে আছে। বলো দেখি, কি তোমার অপূর্ণ ইচ্ছে? যদি আমার সাধ্য হয় তাহলে অবশ্যই পূরণ করবার চেষ্টা করব। এখন তো তোমার আর কাজের চাপ নেই, আমরা দুজনেই বুড়ো হয়ে গেছি। এখন যদি আমরা কটা দিন গিয়ে তারকেশ্বরে পুজো করে আসতাম, তাহলে খুব ভালো হতো। এরকম একটা ইচ্ছে আমারও বহুদিন ধরে ছিল। তারকেশ্বর গিয়ে কটা দিন থেকে আসতে পারলে মনের সব অস্থিরতাও দূর হয়ে যেত। তাহলে চলো না, আনন্দ তো আছেই, ও ঠিক বাড়ির দেখাশোনা করতে পারবে। আর রান্না বান্নার জন্য আমি পাশের বাড়ির সারদাকে বলে যাব।
যে কটা দিন ওরা যা খায় তা থেকে একটু আনন্দের জন্য যেন দেয়। একবার আনন্দের সঙ্গে কথা বলে নাও, যদি ওর কোনো আপত্তি না থাকে তাহলে আমরা 2-4 দিনের মধ্যেই রওনা দেব। আমার ছেলেকে আমার খুব ভালো করেই চেনা আছে, ও কখনোই আমাদের তারকেশ্বর যেতে আপত্তি করবে না। তারকেশ্বর এসে আনন্দের জন্য ভালো একটা মেয়ে দেখব। একবার ওর বিয়েটা করিয়ে দিতে পারলেই একদম নিশ্চিন্ত হয়ে যাব। শুনলাম তুই নাকি জেলে হয়ে গেছিস। হ্যাঁ, মাঝে মাঝে একটু বেশি পয়সার মাছের মাথা তো খাওয়াতে পারিস। মজা নিচ্ছিস? নে নে, সময় একদিন আমারও আসবে রে। সময় এসে আবার থমকেও গেছে। খুব তো বলতিস বড় বড় ব্যবসা করবি, অনেক টাকা রোজগার করবি, এখন কি হলো? ব্যবসা করবার জন্য টাকা খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। অবশেষে আর কোনো পথ না দেখে বাধ্য হয়ে কাজ শুরু করেছি। বড় স্বপ্ন দেখতে শেখ। এই সামান্য জেলের কাজ করে তুই কত টাকা আর রোজগার করবি? তুই কি চাস ভবিষ্যতে তোর ছেলে মেয়েও তোর মতো কষ্টে বড় হোক? অবশ্যই না, এমন অভাবের জীবন কার ভালো লাগে বল? কিন্তু আমি দমে যাবার পাত্র নই। ব্যবসা যেহেতু করব বলে ঠিক করেছি, সে আমি করেই ছাড়ব। এত কথা ছাড়, তোদের পাশের বাড়ির মুরালি দাদার সঙ্গে গিয়ে কথা বল। তাকে দেখেছিস অল্প দিনে কেমন টাকার পাহাড় বানিয়ে ফেলেছে? তিনিই তোর সাহায্য করতে পারবেন। তোর আনন্দ তো বুদ্ধিমান, কিন্তু ওকে জেলের কাজ করতে দিচ্ছিস কেন? ওর যে বুদ্ধি, ওর তো ভালো দপ্তরে খুব সহজেই চাকরি হয়ে যাওয়ার কথা। ছেলের ইচ্ছে ছিল সে কোনো ভালো ব্যবসা শুরু করবে, কিন্তু আমার অবস্থা তো তোর জানা আছে। আমি তো আর তোর মতো বড় লোক নই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে ব্যবসা ধার করিয়ে দেব। এজন্যই তোকে বলেছিলাম কিছু টাকা খরচ করেও আমার সঙ্গে স্বর্ণের ব্যবসা শুরু কর। আজকে নিজেও একটা আরামায়েশের জীবন কাটাতে পারতিস, আর আনন্দ ভালো কোনো পর্যায়ে যেতে পারত। আমরা জীবনে অনেক সময় না বুঝে অনেক ভুল করে ফেলি, আরে সে যতক্ষণে আমরা বুঝতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমি ঝুঁকি নিতে চাইনি, কিন্তু এখন শুধু আফসোস হয় কেন ঝুঁকি নিলাম না। আচ্ছা ছাড় সেসব, অতীত নিয়ে আফসোস করলে দুঃখ ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই হয়েছে, এতে কারোর কোনো হাত নেই। কিন্তু মাঝে মাঝে নিজেকে বাবা হিসেবে খুব ব্যর্থ মনে হয়। আমার জীবনের নেয়া কিছু সিদ্ধান্ত আজকে আমার ছেলের জীবনে চরম শাস্তি হয়ে দাঁড়িয়েছে। ভুল তো মানুষের দ্বারাই হয়, কিন্তু সেই ভুলের উপলব্ধি খুব কম মানুষই করতে পারে। আনন্দ খুব পরিশ্রমী ছেলে, ও এভাবে মন দিয়ে কাজ করতে থাকলে ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। ধীরে ধীরে এখন আমার সংসারে শান্তির দেখা মিলতে শুরু করেছে। আমি শুধু প্রার্থনা করছি যেন এই শান্তি চিরস্থায়ী হয়। অতীতের সব আফসোস থেকে বেরিয়ে বর্তমানে মনোযোগ দে, আসন্ন দিন নিয়ে ভাব। তুমি তো কখনোই আমাদের বাড়িতে আসো না, আজ হঠাৎ কি মনে করে এখানে আসা হলো? মুরালি দাদার সঙ্গে আমার একটু জরুরি দরকার ছিল, কিন্তু তিনি তো বাড়িতে নেই। আমি এখন চলি, পরে যখন তিনি বাড়িতে থাকবেন তখন আসব। কি বিশেষ দরকারে তার সঙ্গে দেখা করতে চাইছো সেটা বুঝি আমাকে বলা যাবে না? আসলে আমার বন্ধু ভানুর থেকে আমি জানতে পেরেছি মুরালি দাদা কোনো একটা ব্যবসা করেন, আর সেই ব্যবসা করেই তিনি ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। তাই আমিও তার সঙ্গে এ ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। তুমি কি আদৌ জানো সে কিসের ব্যবসা করে? আমার মনে হয় না তার ব্যবসার ব্যাপারে জানতে পারলে তুমি ওর সাথে আর কথা বলতে চাইবে। কেন, এমন কি কাজ করেন তিনি? খোলাখুলি আমি বলতে পারছি না, এটা আমার স্বামীরই অসম্মান হবে। শুধু এটুকুই বলবো, সে যে ব্যবসাই করছে না কেন তা সম্পূর্ণ অবৈধ। কিন্তু আমি তো শুনেছিলাম মুরালি দাদা মুরগির খামারের ব্যবসা করেন, তাহলে কি এসব কিছুই মিথ্যে ছিল? খামারের ব্যবসাটা শুধুমাত্র লোক দেখানোর জন্য, কিন্তু সত্যিটা একদমই বিপরীত। অনুরোধ রইল, তুমি এই পাপ কাজে জড়িও না। তার মানে এই যে এত বড় বাড়ি, এত টাকার পাহাড়, এসব কিছু অবৈধ কাজের মাধ্যমে লাভ করেছে? শুনতে খারাপ লাগলে এটাই সত্যি। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনতে রাজি নয়। ব্যবসা বৈধ হোক বা অবৈধ, আমার মূল উদ্দেশ্য তো টাকা রোজগার করা। যেভাবেই হোক আমি মুরালি দাদার সঙ্গে দেখা করিয়ে ছাড়ব। সকাল সকাল তুই আবার আমার বাড়ির সামনে কি করছিস? আনন্দের সঙ্গে দেখা করতে এসেছিলাম গো। ওকে এখনো ঘুমাচ্ছে?
আনন্দ কি তোর মতো বেকার নাকি যে শুধু ঘুমিয়ে আর বেরিয়ে দিন কাটাবে? অনেক সকালেই নদীর দিকে গেছে। কথা ছিল তো আজকে আমরা দুজন একসঙ্গে মিলে তারপর নদীর দিকে যাব, আমায় রেখেই চলে গেল। আনন্দর কি আর কাজ নেই? তুই কখন না কখন আসবি, ও তোর আসার জন্য অপেক্ষা করে বসে থাকবে নাকি? আর তাছাড়া তোর সঙ্গে আনন্দর এত কিসের ভাব? আনন্দ আমার ছোটবেলার বন্ধু, ওর সঙ্গে আমার ভাব থাকবে না তো কার সঙ্গে থাকবে? আনন্দের যখন স্কুলে ভর্তি হয়ে বছরখানেক হয়ে গেছে তখন মাত্র তুই জন্ম নিয়েছিস, ও তোর ছোটবেলার বন্ধু হলো কি করে? কি যে বলো কাকিমা, বন্ধুত্ব কি আর বয়স থেকে হয়? বন্ধুত্ব হয় মন থেকে। আমার ছেলেটা সবেমাত্র কাজকর্ম শুরু করেছে, নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করেছে। এখন থেকে তুই ওর সঙ্গে দূরত্ব বজায় রাখবি। ও নিজের জীবন নিয়ে ভাবছে, এটা তো আমি খুশি। আমি কি ওকে আটকাতে যাচ্ছি নাকি? এখন ওর কাজকর্ম করে নিজের পায়ে দাঁড়ানোর সময়, তুই এক একটা কুপরামর্শ দিয়ে মাথাটা নষ্ট করে দিচ্ছিস। ছেলেকে নিয়ে অহংকার করছো করো, এতে আমাকে ছোট করবার কি আছে? তোমার ছেলে যে দুধের ধোয়া তুলসী পাতা তাও কিন্তু নয়। সময়ের সাথে সাথে সব টের পেয়ে যাবে যত সব। যেহেতু তুই নিজে থেকে আমার ব্যবসায় যোগ দিতে চাচ্ছিস, আমি তোকে ফিরিয়ে দিয়ে তোর মন ভাঙতে চাই না, কিন্তু এজন্যই তোকে ব্যবসার ব্যাপারে সব কিছু বুঝতে হবে। যত যা করতে হয় আমি সব করতে রাজি আছি মুরালি দাদা, আমার সাথে টাকা চাই। এই ব্যবসা সকলে টাকার জন্যই করে, কিন্তু খুব সাবধানতার সঙ্গে এ কাজ করতে হবে। একবার যদি ধরা পড়ে যায় তাহলে ঘোর বিপদ। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। বেশি কিছু না, নদীতে জাহাজের মাধ্যমে শহর থেকে জিনিসগুলো আসবে। গ্রামে বিভিন্ন জায়গায় বেশ কিছু মদের দোকান আছে, কোথায় আছে সেটা আমি তোকে পরে বলে দেব। তোকে শুধু জাহাজ থেকে সব মাদকদ্রব্য সংগ্রহ করে দোকানে দোকানে পৌঁছে দিতে হবে। যদি আমি ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে কি আমিও তোমার মতো অনেক টাকা কামাই করতে পারবো? সেটা কি আর বলতে, আরে মাত্র 1 মাসে তুই যে টাকা উপার্জন করে ফেলবি 5-6 মাস জেলের কাজ করে কামাই করতে পারবি না। তাহলে আমি আর অপেক্ষা করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা শুরু করতে চাই। তুই কালকে সকালে আমার বাড়িতে আয়, তোকে আমি সব কিছু বুঝিয়ে দেব। তুই তাহলে কালকে থেকেই কাজে লেগে পড়। এত রাতে না ঘুমিয়ে তুমি বসে আছো কেন? ঘুম আসছিল না গো, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। আজকে বহুদিন পরে আমি দেখছি তুমি কেমন যেন চুপচাপ হয়ে গেছো। এমন মনে হয় কোনো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছো। কি হয়েছে সত্যি করে বলো তো। আনন্দকে নিয়েই ভাবছিলাম, আজকাল কেন যেন ওর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয়। শুধু মনে হয় যদি কখনো ছেলেটা আবার কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়ে। অযথা কেন এসব নিয়ে ভাবছো? আমাদের ছেলে এখন আগের মতো নেই। দেখো, একদিনও আমাদের সব স্বপ্ন সত্যি করে দেখাবে। এখন দুশ্চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। আমিও সেটাই চাই, জানো, আমার ছেলে নিজের পরিশ্রম দিয়ে জীবনে সফল হতে পারে। তোমার জীবনের এই উন্নয়ন দেখে আমার খুবই ভালো লাগছে, কিন্তু সঙ্গে আমার মনে একটা প্রশ্ন জাগছে। মনে কোনো প্রশ্ন থাকলে তা চেপে রাখতে নেই, বলে ফেলুন। তোমার বাবা সারা জীবন জেলের কাজ করে দুবেলা খাবার ছাড়া কোনো কিছু অর্জন করতে পারেনি, আর তুমি মাত্র 6 মাস হলো জেলে হিসেবে কাজ করছো। এত দামি গাড়ি কি করে কিনে ফেললে? জীবনে শুধু গাধার মতো খেটে গেলে হয় না, একটু বুদ্ধি নিয়ে চলতে হয়, আর আমি সেটাই করেছি। আমার নিজস্ব বুদ্ধি আর পরিশ্রমের ফলে আজকে এসব কিছু আমি অর্জন করেছি। মাছ ধরে মাত্র 6 মাসের মধ্যে এত দামি গাড়ি কিনে ফেলা, এত দামি পোশাক পরা, ব্যাপারটা কেমন সুবিধার লাগছে না? এর মধ্যে কোনো একটা রহস্য আছে। যারা বড় হতে চায় তাদের স্বয়ং সৃষ্টিকর্তাও সাহায্য করে জীবনে এগিয়ে যেতে। আমার ভাগ্য সহায় ছিল। শুনে ভালো লাগছে তুমি তোমার বাবার পদাঙ্ক অনুসরণ করনি, নিজের একার পরিশ্রমে এত দূর এগিয়ে এসেছো। তুমি জীবনে আরো সফল হও এই কামনাই করি। আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এখন যেতে হবে, আজ্ঞা দিন। ঠিক আছে, এসো তাহলে। কখনো ফাঁকা সময় পেলে আবার এসে দেখা করে যেও। বহুদিন পর আমার মনটা ছটফট করছিল, আনন্দের ভবিষ্যৎ নিয়ে শুধু দুশ্চিন্তা হচ্ছিল। আজ আমার সন্দেহ সত্যি হলো, যে ছেলের প্রতি আমার এত আস্থা ছিল সে আমাদের অগোচরে এত বড় ঘৃণিত কাজ করছে।
আমি আপনাকে এসব বলে কষ্ট দিতে চাইনি। আমি চাই না আমার স্বামীর মতো আনন্দ একটা লোভী আর স্বার্থপর মানুষে পরিণত হোক। আনন্দের বাবা যদি এসব জানতে পারে তাহলে এই শোকেই লোকটা মরে যাবে। আনন্দ কি করে পারলো আমাদের সব আশা ভরসা এভাবে জল ঢেলে দিতে? যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে আনন্দকে সব ব্যবসা থেকে সরিয়ে নিন, তাহলে ওর ভবিষ্যতের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। ও কখনোই আমাদের কোনো কথা শুনতে চায় না। আমি যতই বুঝাই না কেন ও বুঝবে না। টাকার জন্য নিজের মনুষ্যত্ব বিক্রি করে দিল। আজ আমার নিজেকে মা হিসেবে ব্যর্থ মনে হচ্ছে। সন্তানকে সঠিক সময়ে সঠিক শিক্ষা দেওয়া না হলে তার পরিণতি এমনটাই হয়। এখন আমি কি করব? এই পাপের রাস্তা থেকে ওকে আমি কি করে ফেরাবো? আমি ওর বাবাকেও কোনো কিছু বলতে পারবো না। আনন্দ নতুন নতুন জামা কাপড়, নতুন গাড়ি কিনে ফেলেছে, তবুও আপনাদের একবারও সন্দেহ হলো না ওর ওপর? ওর উপরে আমরা নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম। জীবনে আমরা যাদেরকেই নিজের থেকে বেশি বিশ্বাস করি তারাই আমাদের সঙ্গে জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করে, হোক সেটা নিজেরই সন্তান। বাজার করতে এসেছেন নাকি কাকু? বাজারে তো মানুষ বাজার করতে আসবে, গান গাইতে তো আসবে না, যত সব। বাহ, নষ্ট করে মাছ কিনেছেন দেখছি। আজকাল মনে হচ্ছে খুব ভালো খাওয়া দাওয়া চলছে আপনাদের। তা তো চলছেই বটে। ছেলে পয়সা রোজগার করছে, নতুন গাড়ি কিনছে, খুব সুন্দর বাড়িও করছে। ছেলের কামায় খুব ভালো খাওয়া দাওয়া চলছে। শুনে খুব ভালো লাগলো। অবৈধ টাকা দিয়ে পেট পুড়িয়ে খাচ্ছেন, এ খাবার ঠিকঠাক মতো হজম হয় তো আপনাদের? একটা চর মেরে না মুখে ছাল তুলে দেবো শালা। অবৈধ টাকা খেতে যাব কেন? আমার ছেলের পরিশ্রমের টাকা, কোনো অবৈধ টাকা নয়। যে চর আপনি আমাকে মারতে চাইছেন সেই চরটা আপনার ছেলেকে গিয়ে মারুন, আর ওকে জিজ্ঞেস করুন ওর টাকা ঠিক কোথা থেকে আসছে। আমার ছেলে আমার মতোই একজন ছেলে। সারাদিন নদীতে ঘুরে ঘুরে মাছ ধরে সে মাছ বিক্রি করেও টাকা রোজগার করে ও। আর তুমি বলছো ও অবৈধ কাজ করে? সে নদীতে ঘুরে বেড়াই ঠিকই, কিন্তু মাছ ধরবার জন্য নয়, মাদকদ্রব্য আনার জন্য। মিথ্যে কথা বলছো তুমি। আমার ছেলের উপর আমার পুরো বিশ্বাস আছে। ও কখনো এমন কাজ করতে পারে না। আপনি বরং আপনার ছেলেকেই জিজ্ঞেস করে দেখবেন, আর একটু চিন্তা করবেন শুধু মাছ ধরে সেগুলো বিক্রি করে 6 মাসে লক্ষ টাকার গাড়ি কেনা সম্ভব কিনা। কথায় আছে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তোমরা কি ভেবেছিলে অবৈধ ব্যবসা করে টাকার পাহাড় বানাবে আর কেউ টের পাবে না? এতটা বোকা ভেবেছো সবাইকে? এসব কিছুর মূল হোতা মুরালি। সে এই সব কিছু ব্যবস্থাপনা করে থাকে। আমি তো শুধু কটা টাকার জন্য ওর হয়ে কাজ করছিলাম। তুমি আর মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করবে না আনন্দ। তোমার উপরে আমার সবচেয়ে বেশি বিশ্বাস ছিল। শুধু আমারই না, তোমার মা বাবার তোমার উপর অনেক ভরসা ছিল। আজকে তুমি সবকিছু ধুলোয় মিশিয়ে দিলে। বাবু, আমি সত্যি কথা বলবো, কখন থেকেই ব্যবসা করছি, তাহলে কাদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আছে সবকিছু স্বীকারোক্তি আমি দেব। দয়া করে আমাকে পুলিশে দেবেন না। স্বীকারোক্তি তো তোমাকে দিতেই হবে, কিন্তু আমার সামনে নয়, পুলিশের কাছে। তোমাদের আমি হাজতে পাঠানোর ব্যবস্থা করছি, ওটাই তোমাদের আসল জায়গা। দয়া করে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন না। আমি কথা দিচ্ছি আমি সব অপকর্ম ছেড়ে দেব, আবার আগের মতো জেলে হিসাবে কাজ করব। আমার মা বাবা যদি এসব জানতে পারে তারা মরে যাবে। তোমার মা বাবা এখন তোমার সব অপকর্মের কথা জানেন। তারা বলে দিয়েছে তোমার মতো ছেলের মুখটা তারা আর কখনো দেখতে চায় না। মাত্র সেদিনই তো আনন্দ জেলে হয়ে সংসারের হাল ধরতে শুরু করেছিল। মনের খুশিতে আমরা তারকেশ্বর গেছিলাম, সংসারের সুখ আর সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছিলাম। অথচ আজ দেখো, সব শেষ হয়ে গেল। মানুষের জীবনে অনেক সময় এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঝড় আসে যা তার ছোট ছোট খুশিগুলোকে উপড়ে দিয়ে চলে যায়, কিন্তু তাই বলে তো আর ভেঙে পড়তে নেই, জীবন চালিয়েই যেতে হয়। কি আর করব এই জীবন দিয়ে? কার জন্য বাঁচবো? যে সময় তোমার কাকুকে আমার সবচেয়ে বেশি দরকার ছিল, এই সময় সেও আমায় ফেলে ওপরে চলে গেল। আমি আপনার কষ্টটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। আমাকে দেখুন না, সুখের সংসার ছিল, কিন্তু আমার স্বামী পাপ কাজ আজ আমার সুন্দর ঘরটাকে নরকে পরিণত করেছে।
তার সঙ্গে আপনাদের জীবনটাও ধ্বংস করে দিয়েছে। সৎ কাজে হয়তো বেশি টাকা রোজগার করা যায় না, কিন্তু তবুও সে টাকার একটা মহত্ব আছে। সৎ পথের টাকায় একটা সুখ আছে, যেটা পাপ কাজ থেকে পরিচিত লক্ষ টাকায় নেই। এই কথাটা যদি সব মানুষ বুঝতো পৃথিবীর, তাহলে পৃথিবীতে এত অশান্তি, দুর্নীতি, অরাজকতা এগুলো তো থাকতোই না। আনন্দ যদি আর কখনো ফিরে আসে, আমি ওর মতো ছেলে আর চাই না। অন্যের দোষ দিয়ে কোনো লাভ নেই, আমার নিজের রক্তের মধ্যেই ময়লা ছিল।